রাসায়নিক বন্ধনীতে আমরা সংকরায়ন পড়ছিলাম এবং সেই সূত্রে বিভিন্ন যৌগের কেন্দ্রীয় পরমাণুর হাইব্রিডাইজেশন কি হবে এবং তার ভিত্তিতে গঠন সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। আজকের এই ক্লাসটাতেও আমরা সেই ধারণাটাকে আরো একটু এগিয়ে নিয়ে যাই। আরো কিছু যৌগের কথা আমরা আলোচনার মধ্যে আনি। যেমন ধরো একটা যৌগ হচ্ছে POCl3, এর নাম হচ্ছে ফসফরাস অক্সিক্লোরাইড। এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ফসফরাস। তোমাদের আমি শিখিয়েছিলাম যে মলিকুলের মধ্যে যে এলিমেন্টটা সংখ্যায় কম থাকবে সেটাই হয় সেন্ট্রাল অ্যাটম। তাকে কেন্দ্র করেই কম্পাউন্ডটা তৈরি হয়। এখানে তিনটে এলিমেন্ট আছে। এই কম্পাউন্ডের যে মলিকুল তাতে তিনটে এলিমেন্ট আছে, ফসফরাস আছে, অক্সিজেন আছে, ক্লোরিন আছে। সংখ্যার দিক দিয়ে ক্লোরিন তিনটে, ফসফরাস এবং অক্সিজেন একটা করে। তাহলে তোমাদের মনে ধারণা হতে পারে যে এখানে সেন্ট্রাল অ্যাটম কে হবে, ফসফরাস হবে না অক্সিজেন হবে। নাম, তখন তোমাকে নামের শরণাপন্ন হতে হবে। কম্পাউন্ডটা ফসফরাসের কম্পাউন্ড, ফসফরাস দিয়ে শুরু হচ্ছে, ফসফরাস অক্সিক্লোরাইড। তাহলে এখানে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে ফসফরাস। এই সমস্যাটা তোমাকে প্রথমে মিটিয়ে নিতে হবে। সেন্ট্রাল অ্যাটম ফসফরাস। দ্বিতীয় আমি কি বিচার করতে বলেছিলাম, ফসফরাসের সাথে অন্য যে অ্যাটমগুলো যুক্ত আছে তাদের সাথে ফসফরাসের বন্ধনের প্রকৃতিটা কি ধরনের বন্ধনী দিয়ে যুক্ত আছে ফসফরাস অন্য অ্যাটমগুলোর সাথে। এখানে দেখো ফসফরাস একটা অক্সিজেন আর তিনটে ক্লোরিনের সাথে যুক্ত আছে। এখন ফসফরাসের ভ্যালেন্সি কত? 3 এবং ম্যাক্সিমাম হচ্ছে 5। অক্সিজেনের ভ্যালেন্সি 2, ক্লোরিনের মেজর ভ্যালেন্সি হচ্ছে 1। এই কম্পাউন্ডের মধ্যে এই সব এলিমেন্টগুলো ভ্যালেন্সিটা ফুলফিলড হতে হবে। ফসফরাসের ভ্যালেন্সি 3 হোক বা 5 হোক ফুলফিলড হতে হবে। অক্সিজেনের 2 ভ্যালেন্সি ফুলফিলড হতে হবে। ক্লোরিনের 1 ভ্যালেন্সি ফুলফিলড হতে হবে। সব ফুলফিল যদি তুমি করতে চাও তাহলে দেখবে তুমি ফসফরাস অক্সিজেনের সাথে যুক্ত আছে ডাবল বন্ড দিয়ে, আর তিনটে ক্লোরিনের সাথে যুক্ত আছে তিনটে সিঙ্গেল বন্ড দিয়ে। তুমি যদি এই রকম হয় তাহলে দেখো প্রত্যেকটা এলিমেন্টেরই ভ্যালেন্সি পূর্ণ হচ্ছে। অক্সিজেনেরও 2 ভ্যালেন্সি পূর্ণ হচ্ছে ডাবল বন্ড, ফসফরাসের 3 আর 2 5। বুঝতে পারছো কথাটা? তাহলে ফসফরাস অক্সিজেনের সাথে ডাবল বন্ড আর ক্লোরিনের সাথে সিঙ্গেল বন্ড দিয়ে যুক্ত থাকলে সকলেরই যোগ্যতা পূরণ হচ্ছে। ফসফরাসের ভ্যালেন্সি হচ্ছে 5। এবার 5টা বন্ড ফসফরাসকে করতে হবে। তাহলে ফসফরাসের কটা আনপেয়ার ইলেকট্রন লাগবে? 5টা আনপেয়ার ইলেকট্রন লাগবে। আবার একটা জিনিস মনে রাখবে, ডাবল বন্ড মানে হচ্ছে একটা পাই একটা সিগমা। তাহলে এখানে ফসফরাস টোটাল 1 2 3 4 4টে সিগমা করেছে, একটা পাই করেছে। 4টে সিগমা বন্ড, একটা পাই বন্ড। তাহলে টোটাল ফসফরাসের আনপেয়ার ইলেকট্রন লাগবে কটা? 5টা, যার মধ্যে একটা ইউজড হবে পাই বন্ড তৈরিতে, মানে সেটা হাইব্রিডাইজেশনের বাইরে থাকবে। কিসের বাইরে থাকবে? সংকরায়নের বাইরে থাকবে। এবার নর্মাল কন্ডিশনে, নর্মাল সিচুয়েশনে ফসফরাসের
ইলেকট্রন বিন্যাস কি? ফসফরাস 15, নিয়ন 3s2, 3px1, 3py1, 3pz1। তাহলে কটা আনপেয়ার ইলেকট্রন? তিনটে। কিন্তু তিনটে আনপেয়ার ইলেকট্রন দিলে ফসফরাসের তো চলবে না, তো দরকার পাঁচটা। তাহলে এক্সাইটেড স্টেটে যেতে হবে। কম্পাউন্ড তৈরির সময় ফসফরাস কি অবস্থায় থাকে? এক্সাইটেড স্টেট। এক্সাইটেড স্টেট। আর এক্সাইটেড স্টেটে গেলে ফসফরাসের কনফিগারেশন কি দাঁড়িয়ে যায়? 3s থেকে একটা ইলেকট্রন বাইরে থেকে এনার্জি নিয়ে 3d তে চলে যাবে। তাহলে 3s1, 3px1, 3py1, 3pz1, 3dz2 তাহলে সব মিলিয়ে এবার দেখো পাঁচটা বিজোড় ইলেকট্রন, যারা 5 আনপেয়ার ইলেকট্রনস, পাঁচটা বিজোড় ইলেকট্রন চলে এলো। ইলেকট্রন বিন্যাসে কতগুলো আনপেয়ার ইলেকট্রন এলো? there are 5 আনপেয়ার ইলেকট্রনস। তার মধ্যে একটা পাই বন্ড তৈরিতে ব্যবহার হবে, এবং আমরা দেখেছি আগের উদাহরণে সবচেয়ে বাইরে যেটা আছে that is used for pi bond formation। বাকিগুলো নিয়ে সিগমা বন্ড তৈরি হবে এবং হাইব্রিডাইজেশনের মধ্যে থাকবে। তাহলে কি হাইব্রিডাইজেশন হলো? sp3 হাইব্রিডাইজেশন। sp3 হাইব্রিডাইজেশন। তাহলে sp3 হাইব্রিডাইজেশন হলে গঠন কি রকম হয়? চতুস্তলক আকার, তাই না? চতুস্তলকীয় গঠন, টেট্রাহেড্রাল স্ট্রাকচার। টেট্রাহেড্রাল স্ট্রাকচার, টেট্রাহেড্রাল গঠন। ছবি যদি আঁকি কিরকম দেখতে লাগে? এরকম একটা শীর্ষবিন্দুতে অক্সিজেন থাকবে আর তিনটে শীর্ষবিন্দুতে তিনটে ক্লোরিন থাকবে। এই হলো POCl3, ফসফরাস অক্সিক্লোরাইড। বোঝা যাচ্ছে? ধরো আমরা SF4 আরেকটা দেখি। হ্যাঁ, SF4 কম্পাউন্ড। এটা তো সেন্ট্রাল অ্যাটম, বুঝতে কোনো অসুবিধা নেই। সেন্ট্রাল অ্যাটম হচ্ছে সালফার। সেন্ট্রাল অ্যাটম হচ্ছে সালফার। এবার একটা সালফার 4টে ফ্লোরিনের সাথে যুক্ত আছে। তো তোমরা জানো যে সালফারের কত রকম ভ্যালেন্সি হয়? একটা হয় 2, একটা হয় 4, একটা 6। আর ফ্লোরিনের একটাই সিঙ্গেল কোভ্যালেন্সি, সেটা হচ্ছে 1। এখানে একটা সালফার 4টে ফ্লোরিনের সাথে যুক্ত থাকবে, এমন ভাবে যুক্ত থাকবে যাতে সালফারের ভ্যালেন্সি ফুলফিলড হয়, ফ্লোরিনের ভ্যালেন্সিও পূরণ হয়। তো সেটা কিভাবে সম্ভব? যদি সিঙ্গেল বন্ড দিয়ে যুক্ত থাকে। ফ্লোরিনের তো ডাবল বন্ড করার ক্ষমতা নেই, কারণ ফ্লোরিনের ভ্যালেন্সি 1, ডাবল বন্ড করবে। তাহলে একটা সালফার যদি 4টে ফ্লোরিনের সাথে যুক্ত থাকে, তাহলে দুজনেরই ভ্যালেন্সিটা ফুলফিলড হবে। সালফারের 4 ভ্যালেন্সি আর ফ্লোরিনের
সিঙ্গেল ভ্যালেন্সি। এখানে সিঙ্গেল বন্ড মানে হচ্ছে সব সিগমা বন্ড, সিগমা বন্ড মানে সকলেই হাইব্রিডাইজেশনের মধ্যে থাকবে, সংকর আয়নের মধ্যেই অবস্থান করবে তারা। বোঝা যাচ্ছে কথাটা? এখন তাহলে সালফারের কটা আম্পেয়ার ইলেকট্রন দরকার? টোটাল 4টে। সালফারের এমনি ইলেকট্রন বিন্যাস কি? সালফার 16 মানে নিয়ন 3s2 3px2 3py1 3pz1 3s2 3px2 3py1 3pz1। তাহলে মোট বিজোড় ইলেকট্রনের সংখ্যা হলো কটা? 2টো। কিন্তু সালফারের দরকার কটা? 4টে। তাহলে ওকে এক্সাইটেড স্টেটে যেতে হবে। এক্সাইটেড স্টেট, এক্সাইটেড স্টেটে তখন কি হবে? সালফারের 3px থেকে একটা ইলেকট্রন 3d তে চলে যাবে। 3s2 3px1 3py1 3pz1 3dz2। ঠিক আছে, এবার দেখো 4টে ইলেকট্রন, এই 4টে ইলেকট্রন দিয়েও 4টে বন্ড করবে, এটা লোন পেয়ার হিসাবে থেকে যাবে। কিন্তু লোন পেয়ার হিসাবে থেকে গেলেও হাইব্রিডাইজেশনের মধ্যে থাকবে। তাহলে কিরকম সংখ্যা? sp3d, sp3d হাইব্রিডাইজেশন। sp3d সংকরায়ন। তাহলে গঠন কি হবে? ট্রাইগোনাল বাইপিরামিডাল, ট্রাইগোনাল বাইপিরামিডাল with one vertex is occupied by one lone pair of electron। কিরকম হলো? তোমাদের তো ট্রাইগোনাল বাইপিরামিডাল আঁকতে শিখিয়েছি। প্রথমে একটা ত্রিভুজের মতো দেবে, সালফার ফ্লোরিন, হ্যাঁ, একটা লোন পেয়ার থাকবে, যেটাকে অনেকে ঢেঁকির মতো গঠনও বলে, সিসঅ স্ট্রাকচার। কিরকম স্ট্রাকচার বলে? সিসঅ। সিসঅ বলে অ্যাকচুয়াল স্ট্রাকচার হয় না, কিন্তু ওই যে ট্রাইগোনাল বাইপিরামিডাল, one vertex is occupied by one lone pair of electron, সেজন্য গঠনটাকে আমরা ঢেঁকির মতো গঠন বা সিসঅ স্ট্রাকচার বলে থাকি। ঢেঁকির মতো গঠন বা সিসঅ স্ট্রাকচার বলা হয়ে থাকে। বোঝা যাচ্ছে কথাটা? বেশ, এসব আমরা কিছু নিষ্ক্রিয় গ্যাসের যৌগ নিয়ে আলোচনা করি। নিষ্ক্রিয় গ্যাস বলতে আমাদের নিচু ক্লাসে বোঝানো হয় এরা যৌগ তৈরি করে না, তাই এদের নিষ্ক্রিয় বলা হয়। দে আর কল্ড ইনার্ট বিকজ দে ক্যানট ফর্ম কম্পাউন্ড। কিন্তু কথাটা পুরোপুরি ঠিক নয়। ইনার্ট গ্যাসের মধ্যে কেউ কেউ অনেক কম্পাউন্ড তৈরি করে, বিশেষত জেনন। জেননের দ্বারা প্রস্তুত কম্পাউন্ড অনেক সংখ্যায়, তোমরা 12 ক্লাসে উঠে পড়বে। তাই
ইনার্ট গ্যাসগুলো কম্পাউন্ড তৈরি করে না বলে যে ধারণা আমাদের নিচু ক্লাসে থাকে, দ্যাট ইজ নট এক্স্যাক্টলি ট্রু। তো সেই রকম জেননের কিছু কম্পাউন্ড তাদের কিরকম হয় দেখো। ধরো HCF2, জেনন যে কম্পাউন্ডগুলো তৈরি করে সবই ফ্লোরিন আর অক্সিজেনের সাথে। HCF2 জেনন ডাইফ্লুরাইড, এই যৌগটা জেনন ডাইফ্লুরাইড। ঠিক আছে, এখানে সেন্ট্রাল অ্যাটম কি? জেনন। সেন্ট্রাল অ্যাটম জেনন। এবার জেনন দুটো ফ্লোরিনের সাথে যুক্ত আছে। কি বন্ড দিয়ে যুক্ত থাকবে? চোখ বুঝে বলতে পারো এক বন্ধনে দিয়ে, কারণ ফ্লোরিনের একটা বন্ডের বেশি করার ক্ষমতাই নাই। তাহলে একটা জেনন দুটো ফ্লোরিনের সাথে দুটো সিঙ্গেল বন্ড দিয়ে যুক্ত থাকে। তা দুটো সিঙ্গেল বন্ড তৈরি করতে গেলে জেননের কটা আনপেয়ার ইলেকট্রন দরকার, কটা বিজোড় ইলেকট্রন দরকার? আনপেয়ার ইলেকট্রন দরকার দুটো। এমনিতে জেননে আনপেয়ার ইলেকট্রন থাকে কটা? একটাও থাকে না, নর্মাল কন্ডিশন। জেনন 54, এর যদি ইলেকট্রন বিন্যাস দেখো, ক্রিপ্টন, ক্রিপ্টনের পর্ব 4010, 5s2, 5px2, 5py2, 5pz2। ঠিক আছে, 5ps2, 5py2, 5pz2, একটা আনপেয়ার নেই, দুটো আনপেয়ার হতে হবে। তাহলে এক্সাইটেড স্টেটে যেতে হবে। এক্সাইটেড স্টেটে গেলে জেননের তখন ক্রিপ্টন 4010, 5s2, 5px2, 5py2, 5pz1, 5dz21, অর্থাৎ 5pz থেকে একটা 5d তে চলে গেল। তাহলে দুটো তুমি বিজোড় ইলেকট্রন পেলে। তা হাইব্রিডাইজেশনে কে কে থাকবে? এ তো দুটো সিঙ্গেল বন্ড, মানে দুটো সিগমা, সিগমা বন্ড মানে হাইব্রিডাইজেশনে থাকবে। তাহলে সব মিলিয়ে sp3 ডিহাইব্রিডাইজেশন, sp3 ডিহাইব্রিডাইজেশন, sp3 ডিহাইব্রিডাইজেশন। তাহলে গঠন কি হবে? ট্রাইগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচারই হবে। with 3 vertex. 3 vertex is occupied by lone pair. চেহারাটা কেমন আমরা? এই যে নাম তিনটে ভার্টেক্সে তিনটে লোন পেয়ার থাকে।
দুটো ফ্লোরিনের একটা জেননের সাথে যুক্ত থাকবে অ্যাবাভ দ্য প্লেন, একটা থাকবে বিলো দ্য প্লেন। ঠিক আছে, আমরা বলি লিনিয়ার। লিনিয়ার হতে গেলে এমনিতে তো এসপি হাইব্রিডাইজড হতে হয়, এখানে তো এসপি হাইব্রিডাইজড নেই, এখানে সংকরায়নটা কেমন সংকরায়ন, sp3d। কিন্তু তিনটে লোন পেয়ার তিনটে ভার্টেক্স অকুপাই করে থাকার পর যদি কেবলমাত্র অ্যাটমগুলোকে কনসিডার করো তাহলে একটা লিনিয়ার স্ট্রাকচার। কিন্তু আমি আগেও বলেছি, আজও বলি, তুমি যদি ডাইরেক্ট লিনিয়ার স্ট্রাকচার লেখো ভুল হয়ে যাবে, কেটে দেবে। তোমায় ট্রাইগোনাল বাইপিরামিডাল লিখতে হবে, লিখতে হবে তিনটে ভার্টেক্সে তিনটে লোন পেয়ার আছে, তারপর বলতে হবে লিনিয়ার। সরাসরি লিনিয়ার বললে কিন্তু চলবে না, আর ছবি এঁকে দেখিয়ে দেবে। ঠিক আছে, আর একটা কম্পাউন্ড দেখো, HCF4। জেননেরই বিভিন্ন কম্পাউন্ড দেখায়। নাম হচ্ছে জেনন HCF4। xenon tetrafluoride, xenon tetrafluoride, তাই তো? এখানে জেননের সাথে 4টে ফ্লোরিন যুক্ত আছে, অবভিয়াসলি জেনে নাও 4টে সিঙ্গেল বন্ডেই যুক্ত থাকে। একটা জেনন 4টে ফ্লোরিনের সাথে 4টে সিঙ্গেল বন্ডে যুক্ত থাকবে। সিঙ্গেল বন্ড মানে সব হচ্ছে সিগমা বন্ড। তাহলে জেননের কটা আনপেয়ার ইলেকট্রন দরকার? 4টে। নর্মাল কন্ডিশনে তুমি যদি জেননের কনফিগারেশন করো Xc54, তাহলে ক্রিপ্টন 4d10, 5s2, 5px2, 5py2, 5pz2, 5ps2, 5py2, 5pz2। একটা ওয়ান পেয়ার ইলেকট্রন, কিন্তু ওকে তো আপ পেয়ার করতে হবে। কটা করতে হবে? 4টে করতে হবে। তাহলে এক্সাইটেড স্টেটে যেতে হবে। এক্সাইটেড স্টেটে গেলে তখনও কনফিগারেশন কিরকম দাঁড়াবে? 4d10, 5s2, 5px2, 5py1, 5pz1, 5dz2 1, 5dx2y2। তাহলে দেখো 4টে আনপেয়ার ইলেকট্রন হয়ে গেল, যেটা তো দরকার আমাদের। কিন্তু সকলেই থাকবে সংকরায়নের মধ্যে, হ্যাঁ, লোন পেয়ার টোন পেয়ার শুদ্ধ সকলেই থাকবে। হাইব্রিডাইজেশনটা কি হবে? sp3d2। তাহলে গঠন কি হয়? অক্টাহেড্রাল স্ট্রাকচার, অক্টাহেড্রাল, অষ্টতলকীয়, 2 vertex is occupied by two
lone pair. So vertex is occupied by two lone pair of electrons. Two lone pair of electrons. তাহলে গঠন কিরকম হবে? অক্টাহেড্রাল কেমন করে আঁকতে হয় তোমাদের দেখিয়েছি। প্রথমে একটা স্কোয়ার করবে, মাঝখানটায় জেনন, চারটে কোণাতে চারটে ফ্লোরিন আছে, একটা ফ্লোরিন আছে অ্যাবাভ দ্য প্লেন, সরি আর একটা ফ্লোরিন একটা থাকার কথা বিলো দ্য প্লেন। এই অ্যাবাভ দ্য প্লেন আর বিলো দ্য প্লেন এই ভার্টেক্স দুটোই লোন পেয়ার থাকে। এখানে তো 6টা ফ্লোরিন নেই, ভার্টেক্স দুটোতে দুটো লোন পেয়ার থাকে। আমরা রকম বলি অক্টাহেড্রাল স্ট্রাকচার, দুটো শীর্ষবিন্দুতে দুটো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। তাহলে গঠনটা কেমন? আমরা বলি স্কোয়ার প্লেনার, সমতলিক বর্গাকার। গঠনটা কেমন গঠন? না স্কোয়ার প্লেনার গঠন, সমতলিক বর্গাকার গঠন, স্কোয়ার প্লেনার। বোঝা যাচ্ছে? কিন্তু সরাসরি ডাইরেক্ট স্কোয়ার প্লেনার লিখবে না, প্রথমে কিন্তু লিখবে যে octahedral, two vertex is occupied by two lone pair, তারপর লিখবে স্কোয়ার প্লেনার। বোঝা গেছে? এই একই সূত্র ধরে আমি আর একটা করে দিই Xex6 xenon hexafluoride। xenon hexafluoride হলে কি হবে? একটা xenon 6টা ফ্লোরিনের সাথে যুক্ত থাকবে, 5টা 6টা, তাই তো? তার মানে 6টা ওর আনপেয়ার ইলেকট্রন লাগবে। 6টা সিঙ্গেল বন্ড করেছে, নর্মাল কন্ডিশনে তো একটাও নাই। এবার দেখো এই অবস্থায় ওর আনপেয়ার ইলেকট্রন কটা আছে? আচ্ছা 5s2, 5px1, 5py1, 5pz1, 5dz2 1, 5dx2y2 1, 5dxy 1, 1 2 3 4 5 6। তাহলে 6টা বিজোড় ইলেকট্রন পেলে। তাহলে সংকরায়ন কি? sp3d3, sp3d3 হাইব্রিডাইজেশন। তাহলে কিরকম গঠন হয়? পেন্টাগোনাল বাইপিরামিডাল। পেন্টাগোনাল বাইপিরামিডাল। One vertex is occupied by one lone pair. One vertex is occupied by one lone pair. একটা শীর্ষবিন্দুতে একটা নিঃসঙ্গ জোড়, এই যে 5s এর ইলেকট্রন লোন পেয়ারে থেকে গেল। তাহলে গঠনটা কিরকম করে আঁকবো? প্রথমে একটা পঞ্চভুজ আঁকবে, ঠিক আছে? এখানে জেনম, এগুলোতে সব ফ্লোরিন আছে। আর একটা লোন পেয়ার। বোঝা যাচ্ছে? তো আমরা গত 2-3টে ক্লাস ধরে আমরা আলোচনা করছি সংকরায়ন, বিভিন্ন যৌগে কেন্দ্রীয় পরমাণুর এবং তার সূত্র ধরে গঠন।
এগুলো বের করার একটা ফর্মুলা আছে। আমি ইচ্ছা করেই তোমাদের ফর্মুলাটা শেখাইনি, কারণ ফর্মুলা শেখালেই সবসময় ইচ্ছা হয় ফর্মুলা দিয়ে বার করে ফেলার। অনেকগুলোরই বার করা যায়, কোনো কোনো ক্ষেত্রে অসুবিধা হয়। তো যাই হোক, ফর্মুলা ব্যবহার করে বার করাটা তো সহজ। তাহলে তোমার এই ভ্যালেন্সির জ্ঞানটা কোনোদিনই আসবে না, কোথায় ডাবল বন্ড কোথায় সিঙ্গেল বন্ড তৈরি করবে, এই বোধটা আসবে না। তুমি তো সাবজেক্টটা শিখতে এসেছো, শিখে নিয়ে নম্বর তোলার চেষ্টা। সেজন্য তোমাদের চেষ্টা করা হলো শেখানোর জন্য। আমরা সামনের ক্লাসে ফর্মুলা ব্যবহার করব এবং ফর্মুলা ব্যবহার করে কি করে সংকরায়নটা বের করা যায় সেটা তোমাদের দেখাবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।